ফাইনাল ম্যাচের আগে কালকেই আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম যেখানে একটি উদাহরণ তুলে ধরেছিলাম যে গোটা বিশ্বকাপে স্পেন দলটি কিভাবে মাঝমাঠ ধরে রেখে তাদের গেম কন্ট্রোল করে, স্পেশালি দুই ফুল ব্যাককে তারা মিট করে দিয়ে বা উইং হাফ করে দিয়ে কিভাবে তারা গোটা ম্যাচটাকে পরিচালনা করে। আমার থেকে খুব ভালো জানেন লিওনেল স্ক্যালোনি, একদম সাধারণ বিষয়। আমার থেকে বেশি গেম অ্যানালাইসিস উনি করেছেন, ম্যাচ রিড করেছেন, তারপরেও তিনি এমন একটি একাদশ সেট করেছেন যেখানে তাদের অ্যাপ্রোচ ছিল খুব নিম্নমানের। স্পেন কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিছু করেনি, রদ্রিরা তাদের স্বাভাবিক খেলাটাই খেলছিল। আর আর্জেন্টিনাকে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে না দিয়ে তাদের থেকে বল উইন করে রিয়াটেকের খেলা খেলবে, এটাই আমরা জানতাম। কিন্তু রদ্রিগো ডিপলদের থেকে সেই আশাটা করা যায়নি। রদ্রিগো ডিপলরা বারবার বলগুলোকে ব্যাক পাস করছিলেন। সেই ব্যাক পাসের বলটা যাচ্ছিল রোমেরো আর লিজান্ড্রোর কাছে, এবং স্টপাররা অপশন খুঁজে না পেয়ে সেই বলটাকে আবার ব্যাক পাস করছিলেন কাকে? গোলকিপার ডিবু মার্টিনেসকে, এবং ডিবু মার্টিনেস স্বভাবতই ক্লিয়ার করে দেন বলগুলো স্পেনের হাফে। সেই স্পেন আবার সেই একই বলটাকে নিয়ে আবার আক্রমণে যথারীতি আসছিল। প্রক্রিয়াটা সারা ম্যাচে চলতে থাকে। আর্জেন্টিনার যে একটা শক্তিশালী মিড আপ আছে সেটা প্রকাশই পায়নি। কিন্তু স্পেন কোচ যদি একটা 19 বছরের আনএক্সপেরিয়েন্সড ছেলেকে দিয়ে এই বিশ্বকাপ জয় করতে পারে, তাহলে আপনিও তো পাইপলাইন তৈরি করেছিলেন যেখানে ভ্যালেন্টিনো বার্কের মতো ভার্সেটাইল প্লেয়ার রয়েছে, তাদের কেন একবার ব্যবহার করলেন না? আপনার এক্সপিরিয়েন্স অবশ্যই প্রয়োজন, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স যদি বারবার ব্যাক পাস করতে থাকে তখন আপনার কোয়ালিটির দিকে যেতে হবে। অনেকের ধারণা যে লিওনেল মেসিকে লক করে রাখা হয়েছিল, অ্যাকচুয়ালি সেটা নয়। স্পেন তাদের স্বাভাবিক খেলাটাই খেলছিল। পাউ কুবার্সি ও কুকুরেল্লা লিওনেল মেসিকে নজরে রেখেছিল ঠিক, কিন্তু আর্জেন্টিনার মিডফিল্ড থেকে যদি লিওনেল মেসি পর্যন্ত সাপ্লাই লাইন না আসে, তাহলে লিওনেল মেসি বল নিয়ে ফরওয়ার্ডে যাবে কি করে? হাতে গোনা কয়েকটি বল ছাড়া লিওনেল মেসিকে সেরকম বল সাপ্লাই করতে দেখা যায়নি। কিভাবে যাবে? রড্রিগো ডিপল, ম্যাক অ্যালিস্টারদের মতো প্লেয়ার যদি বলগুলোকে বারবার স্টপারের কাছে ব্যাক পাস করে, এবং স্টপার যদি বারবার কিপারকে ব্যাক পাস করে, নিরুপায় হয়ে কিপার যদি সেই বলটাকে ক্লিয়ার করতে থাকে, লিওনেল মেসি পর্যন্ত বল কিভাবে যাবে আর আক্রমণই বা কিভাবে হবে? স্পেনের কোচ যদি লামিন, কুবার্সি, পেদ্রি এদের মতো কম বয়সী আনএক্সপিরিয়েন্স ছেলেদের উপর ভরসা করে ওয়ার্ল্ড কাপে ডমিনেট করতে পারে, তাহলে আপনার রিজার্ভ বেঞ্চও কিন্তু বার্কোদের মতো, লো সেলসোদের মতো এক্সপিরিয়েন্স বসেছিল। আপনি তাদের একটাবার বিবেচনা করলেন, এটাই দুঃখ থেকে যাবে। 2006-এ কোচ মেসিকে ইউটিলাইজ করেনি, 2018-তে সম্ভবত সাম্পোলি, লো সেলসোকে ইউজ করেনি, আর এই 2026-এ দাঁড়িয়ে আপনাকে দেখলাম যে এইভাবে আপনি ট্যালেন্টগুলোকে বসিয়ে রাখলেন। হারবো যখন জানি, দলের অবস্থা যখন এরকম জানি, তাহলে সাবস্টিটিউটগুলো আরেকটা স্ট্যান্ডার্ড হতে পারতো। সেমিফাইনালে গোল করা লাউতারো মার্টিনেস বেঞ্চে বসে আছে, তাকে মাঠেই দেখা যায়নি। অনেকেই বলছেন আমাদের ফাইনাল ম্যাচে দুর্ভাগ্য ছিল। আমি বলবো আমাদের ফাইনাল ম্যাচে সৌভাগ্য ছিল যে গোলকিপারের ডিবু মার্টিনেস দাঁড়িয়েছিল, নাহলে এই রেজাল্টটা অন্যরকম হতে পারতো। ডিবু মার্টিনেসের পারফরমেন্স নিয়ে অনেকে হাসাহাসি করলেও ফাইনাল ম্যাচে তার এই ব্যক্তিগত স্ট্যাটটা অনেকের মাথা খারাপ হয়ে যাবে। তাই একটা প্লেয়ার 10 থেকে 11টা সেভ করে বিশ্বকাপ ফাইনালের রেকর্ড করে ফেলেছে, যা হয়তো এই ম্যাচটি হেরে যাওয়ার জন্য সকলের চোখে পড়বে না। তারপরেও এই আর্জেন্টিনা দলটা 2022-এর পর থেকে আমাদের যা দিয়েছে, তারপরে আর কিছু চাওয়ার থাকে না। কিন্তু মেসি যখন একা কাঁধে করে দলটাকে ফাইনাল অব্দি নিয়ে এসেছে, তাহলে একত্রিতভাবে একটা স্ট্র্যাটেজিক ভাবে এই দলটা ফাইনাল উইন করা উচিত ছিল। আপনি একবার চিন্তা করুন, 2022 সালে আপনার এরকম ব্যাকআপ ছিল না, তারপরেও আপনি স্ট্র্যাটেজিক ডমিনেশন দেখিয়েছিলেন। কিন্তু 2026-এ দাঁড়িয়ে আপনি একটা দারুণ ব্যাকআপ লাইন নিয়েও আপনি ব্যর্থ হয়েছেন। তারপরও আমি আপনার ও আপনার প্যানেলের সম্মান করি। স্ট্র্যাটেজিক ভাবে আপনার সমালোচনা করলেও আপনার অবদানকে আমি কখনোই ডিনাই করতে পারি না। আপনি একজন হাম্বেল মানুষ, এবং যথারীতি মারাকানা জয় থেকে শুরু করে, বিশ্বকাপ জয় থেকে শুরু করে, আবার কোপা আমেরিকা জয় থেকে শুরু করে অনেক ট্রফি ও ডমিনেন্স আমাদের দিয়েছেন। তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।